চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অপরদিকে আগামী ২রা মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর শুধু মঙ্গলবার ঢাকাসহ ২৭ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত সারা দেশে 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উচ্চ আদালতে নজরে আনেন একজন আইনজীবী। পরে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, এ আদেশ প্রযোজ্য হবে না তা বলা হয়, যাতে করে বাচ্চারা বা শিক্ষকরা অসুস্থ না হন। তার প্রেক্ষাপটে মাননীয় আদালত বিবেচনা করে আগামী 2 মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোনো পাবলিক পরীক্ষা A লেভেল, O লেভেল সহ কোনো প্রতিষ্ঠান যদি শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখেন তাহলে সেগুলো পরিচালনা করতে পারবেন। এই আদেশে সেগুলো বাড়িতে হবে না। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে শিশুদের সুরক্ষা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 2 মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর ও পটুয়াখালী সহ 27 জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। এদিকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল এশিয়ার অন্যান্য দেশের মানুষও। প্রতিবেশী দেশ ভারতের অন্ধ্রপ্রদেশে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 44 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তাপমাত্রা ওঠে 43 ডিগ্রিতে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে পারদ ওঠে 44 ডিগ্রিতে। সোমবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে 38, নেপালে 39 আর মালদ্বীপে ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে থাইল্যান্ডে 43 ডিগ্রি আর সিঙ্গাপুরে রেকর্ড করা হয় 31 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। তবে সোমবার কিছুটা কম ছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার তাপমাত্রা। এদিন আফগানিস্তানে 21 আর শ্রীলঙ্কায় ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বছরের পর বছর 2 সিটি কর্পোরেশনের কোটি টাকার বনায়ন প্রকল্প কাজে আসছে না। দেখভাল না করায় মুখ থুবড়ে পড়ছে বৃক্ষরোপণ কার্যক্রম। 2 সিটির সবুজায়ন প্রকল্পকে লোক দেখানো দাবি করে নগর বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা সহনীয় করতে কাজ করছে না সরকারি সংস্থাগুলো। তবে সবুজায়ন প্রকল্পের আন্তরিকতার অভাব নেই বলছেন ঢাকার 2 মেয়র। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 6ষ্ঠ পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। কংক্রিটে ঘেরা মেগাসিটি ঢাকার তাপ ভোগাচ্ছে নগরবাসীকে। তপ্ত রোদ থেকে ছায়াদানকারী গাছও এখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর যা আছে তাও আবার রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলীনের পথে। 2 সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ গাছই প্রখর রোদে আর পানির অভাবে বিবর্ণ প্রায়। অনেক গাছই আবার মরে গেছে। চারা রোপণের পরে দিনে 2 বার পানি দেওয়ার কথা থাকলেও বৃষ্টিহীন এ মৌসুমে কয়েকটি এলাকা ছাড়া একবারও দেখা যায়নি এই কার্যক্রম। 2 সিটির বিগত 6 বছরের বাজেট বলছে উত্তর সিটি কর্পোরেশন করোনাকাল ছাড়া প্রায় 5 কোটি টাকা ব্যয় করেছে সবুজায়ন প্রকল্পে। চলতি বছর বরাদ্দ রেখেছে 20 কোটি টাকা। একই সময়ে প্রকল্প সহায়তা সহ দক্ষিণ সিটি ব্যয় করেছে প্রায় 10 কোটি টাকা। তবে গাছ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ঘাটতি নগর জুড়ে স্পষ্ট। এ পরিস্থিতিতে নগর প্রশাসনের কার্যক্রমে হতাশ বিশ্লেষকরা। 2 নগরীর মেয়রদেরকে সবুজায়ন নীতিমালা তৈরি করে দিয়েছে বিনা পয়সায়। একটি গাছের পরিকল্পনা করে তারা এগুলো মুখের প্রতিশ্রুতি দেওয়া ছাড়া। সবুজ থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের এখানে তাপমাত্রা বাড়ছে। এই দেশের মানুষ এই অতিমাত্রায় তাপমাত্রাতে অভ্যস্ত নয়। এই দেশের প্রাণ প্রকৃতিও অভ্যস্ত নয়, পশু পাখিরাও অভ্যস্ত না।
ফলে অনভ্যস্ত একটা জিনিস যখন হঠাৎ করে আমাদের উপর চাপে পড়বে তখন জনস্বাস্থ্যে বড় ধরনের দুর্যোগ নেমে আসার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে ঢাকার 2 মেয়রের দাবি, রাজধানীর তাপমাত্রা কমাতে কাজ করছেন তারা। উত্তর সিটি কর্পোরেশন বলছে জনবলের ঘাটতি আছে তাদের। গাছ পরিচালনার জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে, কিন্তু লোক নাই। গাছ লাগে তো মালি লাগবে তো। এখন অন্যের উপর নির্ভর করে একদিন চলা যাবে, 2 দিন চলা যাবে, 3 দিন কিন্তু চলা যাবে না। তো আমি বলছি মালি নিয়োগ করো। গত 3 বছরে কিন্তু আমরা 30,000 গাছ আমরা লাগিয়েছি। আমরা আশাবাদী যে আমরা কিছুদিনের মধ্যে সেগুলো দৃশ্যমান হওয়া শুরু করবে। বিশেষ করে খালগুলো এবং আদি বুড়িগঙ্গার 2 প্রান্তে আমরা যে বনায়নের পরিকল্পনা নিয়েছি, এগুলো হলে ঢাকার যে পানীয় ফিরবে এবং প্রত্যাশিত সবুজায়ন ইনশাআল্লাহ ঢাকার অনেক বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করে সড়ক মহাসড়কের পাশে সবুজ বনায়নের পাশাপাশি দখলকৃত খাল উদ্ধার প্রয়োজন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। থাইল্যান্ডে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 11টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 2 দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। সেখানে থাই প্রধানমন্ত্রী থাভিসিনের দেয়া মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা তার এই সফরকে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। মন্ত্রী এমপিদের স্বজন যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়। এমনটা জানিয়ে দলটির নেতারা বলছেন, কাগজে কলমে সম্ভব না হলেও ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। একই সঙ্গে ক্ষমতাসীন দলটির নেতারা জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় গণভবনের সভায় উপজেলা নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। জানাচ্ছেন মোকসিমুল হাসান। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া 475টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 148টিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে আগামী 8 মে। বিএনপি অংশ নেয় এই নির্বাচনেও দ্বাদশ জাতীয় সংসদের মতো প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। তবে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী না হতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র 2-3 জন সরে দাঁড়ালেও প্রথম ধাপে অংশ নেয়া বেশিরভাগ মন্ত্রী এমপিদের স্বজন সরবে লড়ছেন ভোটের মাঠে। তাদের তালিকা তৈরি করা হয়েছে আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতির সামনে উত্থাপন করা হবে পরবর্তী সিদ্ধান্ত এবং নির্দেশনার জন্য। একই পরিবারের যদি এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, পৌর মেয়র হয়, তাহলে এই সাধারণ মানুষের বন্দিদশার মধ্যে ফেলে দেবার অবস্থাটাই তৈরি হয়। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী নিরুৎসাহিত করেছি এবং একটা নির্দেশনাও গেছে। তো সেই নির্দেশনা সবটুকু বাস্তবায়িত হয়েছে এটা আমি বলবো না। আমাদের বৈঠকে কথা উঠলে আমার মনে হয় যে আমাদের পূর্বের জায়গাটাকেই বহাল রাখবার চেষ্টা করব। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময় প্রত্যাহার করার বাইরেও নির্বাচন থেকে সরে যাওয়ার কিন্তু সুযোগ আছে। আমাদের যারা এই বিষয়গুলি মানছেন না, আমি মনে করি এখনও সুযোগ আছে। দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের আগে তারা যেন সেই বিষয়টি মেনে নেন। উপজেলা নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যার মধ্যে রয়েছে 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন, বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, যেসব জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোর সম্মেলন নিয়ে আলোচনার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে দিক নির্দেশনা দেবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75 বছরের আওয়ামী লীগের জন্মদিবস আমরা পালন করব, সেই ব্যাপারে একটা আলোচনা থাকবে এবং এটাই প্রাধান্য পাবে বলেই মনে করি।
আমাদের কিছু কিছু এলাকায় নির্বাচনী কৌশলগত কারণে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো অবশ্যই আমরা এই মিটিংয়ে আমরা উপস্থাপন করব। আমাদের সাংগঠনিক সম্পাদকরা রিপোর্টগুলো দিবেন। আবার বিএনপি জামাতের যে অপতৎপরতা রাজনীতিকে ঘিরে, সেই ব্যাপারেও সজাগ থাকার জন্য আমাদের দলীয় নির্দেশনা নেতৃপক্ষ থেকে আসবেন। 30 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 7টায় গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয়, মুদ্রাস্ফীতির অবস্থা ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার সহ অর্থনীতির বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। বাজেটের আগে ঋণের শর্ত পূরণে অগ্রগতি জানতে বাংলাদেশে অবস্থানরত IMF এর বিশেষ প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ কর্মকর্তাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, গত 24 এপ্রিল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু হয়েছে। মেজবাউল হক বলেন, আগামী 8 মে প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতির বিষয়ে তাদের মন্তব্য জানাবে। এছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তনে অর্থনীতির ওপর প্রভাব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ফ্রেমওয়ার্ক চেয়েছে IMF প্রতিনিধি দল। আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রোইকোনমিক রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। এই তথ্য কালেক্ট করে ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন 8 তারিখে আপনি জানেন যে আমাদের ক্লোজিং সেশন আছে, তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য। বাংলাদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। একই সাথে কর ব্যবস্থায় সংস্কার এগিয়ে নেবার পাশাপাশি সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। ঢাকায় MCCI আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ADBর কান্ট্রি ডিরেক্টর অ্যাডমন গেন্টিং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেবারও তাগিদ দেন। হাসানুল শাওনের রিপোর্ট। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লাঞ্চন মিটিংয়ে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ADBর কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। বাংলাদেশের অর্থনৈতিক পর্যালোচনায় তিনি বলেন, বৈশ্বিক নানা চাপে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধারে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। সেক্ষেত্রে উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারকেও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রথমেই বাংলাদেশকে ব্যাংকিং খাতে নজর দিতে হবে, নিশ্চিত করতে হবে সুশাসন, কর ব্যবস্থায় সংস্কার এগিয়ে নিতে হবে। এছাড়া সরকারি ক্রয় এবং বিভিন্ন ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের বিকল্প নেই। মূল্যস্ফীতি পরিস্থিতিতে কিছুটা উদ্বেগ জানিয়ে ADBর কান্ট্রি ডিরেক্টর মুদ্রানীতির সঠিক বাস্তবায়নের তাগিদ দেন। উচ্চ মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নজর দিতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে মুদ্রানীতিকে কাজে লাগাতে হবে, তবেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে। এছাড়া দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আরও মনোযোগী হতে সরকারকে পরামর্শ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। অবশেষে নিজেদের করোনার টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করল ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। গেল ফেব্রুয়ারিতে আদালতে জমা দেয়া একটি নথিতে প্রতিষ্ঠানটি বলেছে তাদের তৈরি ভ্যাকসিনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে মানুষের রক্তে প্লাটিলেট কমে যায় এবং প্রবহমান রক্তে জীবননাশা ব্লাড ক্লট তৈরি হতে পারে। ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনার টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে এমন ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ আদালতে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গেল ফেব্রুয়ারিতে আদালতে প্রতিবেদন দাখিল করে অ্যাস্ট্রাজেনেকা। সেখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটি। তবে এতদিন তা গোপন থাকলেও ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনের মাধ্যমে তা প্রকাশ্যে আনে।
অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ কোর্টে মামলাকারী ভুক্তভোগীরা 100 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কোম্পানিটির স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে এই বিপুল জরিমানা গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছে উচ্চ আদালত। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধে নির্দেশ দেয়। এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেয় আদালত। স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা দেবার নির্দেশনা চাওয়া হয়। এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রিটের মূল বিষয় এবং তাদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য, এটি হচ্ছে রুলের মূল বিষয়। এবং সেই সাথে মহামান্য আদালত এই যে রুলটি হয়েছে, রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে। গাজীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুল ছাত্র হত্যার দায়ে 7 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বাহাউদ্দিন কাজী রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 3 জন পলাতক। আদালত সূত্র জানায় 2013 সালের 8 ডিসেম্বর রাতে গাজীপুর সদরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র সোহেল বাড়ি থেকে বের হয়। পরদিন তার বাবার মোবাইলে অজ্ঞাত ব্যক্তির অপহরণের কথা জানিয়ে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 10 ডিসেম্বর জয়দেবপুরের লুটিয়ারচালা গ্রাম থেকে পুলিশ সোহেলের রক্তাক্ত লাশ উদ্ধারের পর নিহতের বাবা থানায় মামলা করেন। নারী ক্রিকেটের প্রচারণায় এবং বাংলাদেশ ভারত সিরিজে খুদে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাতে সিলেটের 3 স্কুল পরিদর্শন করে ভিন্ন এক অভিজ্ঞতা পেলেন দেশের 3 নারী ক্রিকেটার। এ ধরনের কর্মসূচি শুধু নারী ক্রিকেটেই নয়, স্কুল ক্রিকেটেও শিক্ষার্থীরা আগ্রহী হবে বলে আশাবাদী তারা। সিলেট প্রতিনিধি সজল ছত্রী ও আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের আরও একটি রিপোর্ট। নিগার সুলতানা জ্যোতির জন্য যেন স্বপ্নময় একটা মুহূর্ত। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজে শিক্ষার্থীদের মাঠে আমন্ত্রণ জানানোর পাশাপাশি মেয়েদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে সিলেটের 3 স্কুলে গিয়েছিলেন জ্যোতিসহ 3 ক্রিকেটার। সঙ্গে ছিলেন বিসিবির উইমেন্স উইংসের হেড অব অপারেশনস ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সময়টা ভালোই উপভোগ করেছেন সবাই। ব্যাটিং করেছি তখন মারুফ আবু বোলিং করেছিল, অনেক ভালো লেগেছে এবং আমরা ওনাদের খেলা স্টেডিয়ামে গিয়েও দেখতে চাই। অনেক ভালো লাগছে, ভবিষ্যতে ওনাদের মতো হব। আমার খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আমরা ওনাকে টিভিতে দেখে আসি, আজকে রিয়েল লাইফে দেখে খুব ভালো লাগছে। 3 স্কুলের শিক্ষার্থীদের সাথে ব্যাটে বলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। মেয়েদের ক্রিকেটে আনতে হলে স্কুল ক্রিকেট বড় একটা মাধ্যম হতে পারে বলে মানছেন জ্যোতি। কিভাবে জিনিসগুলো নিয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড ছিল, তার মানে তারা উইমেন ক্রিকেট ফলো করে, প্লাস হচ্ছে বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো। কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায়। সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে। কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করি, আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি, তারপর এখানে এসেছি। সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে, নট অনলি মেয়েরা, ছেলেরাও, তাতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজে আইডি কার্ড থাকলেই গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আনন্দ আয়োজনে যোগ দেন বাংলাদেশিরা। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিয়াজ।
বৈশাখী মেলা উপলক্ষে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল প্রাঙ্গণকে সাজানো হয় বাহারি সাজে। মেলায় অংশ নেন নানা সাজে নানা বয়সের অসংখ্য প্রবাসী বাংলাদেশি। মেলায় পিঠাপুলি, পান্তা ভাত, দেশীয় খাবার, বই, হস্তশিল্প ও জুয়েলারি মিলে প্রায় 15টি স্টল স্থান পায়। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মোড়কে মোড়ানো সাংস্কৃতিক আয়োজনে কিছু সময়ের জন্য মেতে ওঠেন প্রবাসীরা, যেখানে শিশু কিশোরদের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের পাশাপাশি এতে অংশ নেয় বিভিন্ন এক্সচেঞ্জ হাউস। দূতাবাসের পাশাপাশি এই আয়োজনে অগ্রণী ভূমিকা রাখে আবুধাবির মহিলা সমিতি। বিদেশের মাটিতে সংস্কৃতি ঐতিহ্য লালনের এমন আয়োজনে যোগ দিয়ে উৎফুল্ল প্রবাসীরা। যারা বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা বাংলাদেশ সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে। সো এরকম প্রোগ্রাম হওয়াতে আমরা সত্যি খুব আনন্দিত। সমস্ত বাঙালি আজ একসাথে হয়েছি নববর্ষের জন্য। আমাদের বাচ্চারা অনেক কিছু শিখতেছে এখান থেকে। বাংলাদেশ স্কুলে এই ধরনের আয়োজন আসলে আমাদের করা দরকার, জাতীয় দিবসগুলো, যাতে ছেলেমেয়েরা এই বিষয়গুলোতে অবহিত হয়। আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে স্বাদ, সংস্কৃতি সবকিছুর জন্য আমরা অনুভব করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি বিদেশের মাটিতে। আমাদের যে ঐতিহ্যবাহী যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলো এখানে আমরা আয়োজন করে থাকি। এটার একটাই উদ্দেশ্য যে প্রবাস প্রজন্মের সাথে বাংলাদেশের তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে, ইতিহাসের সাথে শিকড়ে আবদ্ধ রাখা। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।